এই শীতের মধ্যে, হাড় কাঁপানো শীতে যারা পরীক্ষায় বসছেন তাদেরকে প্রথমেই শুভকামনা। তো আমরা শুরু করছি আজকে আমাদের হিন্টস অ্যান্ড হ্যাক সেশন। তো আমি আপনাদের সাথে আছি ডক্টর নাবিল হোসেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনিংরত অবস্থায় আছি। তো প্রথমে কিছু নর্মাল কথা দিয়ে শুরু করি। তো আমরা পরীক্ষার হলে এসবিএ আর এমসিকিউ মানে দেওয়ার আমার স্মার্ট স্ট্র্যাটেজিটা কি হবে? হ্যাঁ, প্রথমে যখন আমি প্রশ্নটা হাতে পাবো, ঠান্ডা মাথায় প্রথমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা শিওর এবং নেয়ার শিওর প্রশ্ন পাবো সেগুলি দাগিয়ে ফেলবো। লম্বা এবং কনফিউজিং কিছু স্টেম থাকবে, বিশেষ করে এসবি এর ক্ষেত্রে। তো সেগুলি আমরা একটু হোল্ড রাখবো এবং একটা পেন্সিলে গোল দাগ দিয়ে রেখে যাব। তো আর সহজ প্রশ্ন যেগুলি একদম ইজি, সেগুলিতে আমরা কোনো ওভারথিঙ্ক করবো না, কেমন? আর দুইটা কোনো অপশনে যখন আটকে যাব, তখন চিন্তা করব সিনারিওটা কোন জিনিসটা বা কোন অপশনটা আমার পুরো সিনারিওটাকে ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে? আমরা যে স্মার্ট ভাবে স্টাডি করেছি এবং আমরা যে প্যাটার্ন গুলো ধরা শিখিয়ে দিয়েছি, এভাবে যদি আপনি পরীক্ষা দিতে পারেন তাহলেই আপনি সাকসেসটা পাবেন। আর আমি সবসময় যেটা বলে আসি যে এসবিএ আপনার আলটিমেট গেম চেঞ্জার এফসিপিএস পাস করার জন্য। যে যত এসবিএ ভালো দাগিয়ে আসতে পারবেন কম সময়ে, তারই পার্ট ওয়ান হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। হ্যাঁ। তো আরেকটা হলো, সেটা হলো প্রশ্নের যে স্টেম, সেটা একটু ধরা শিখতে হবে। হ্যাঁ, লম্বা গল্পের ভিতর থেকে আসলে কি বলতে চাচ্ছে সেটা আমরা যেন ধরতে পারি। সাথে প্রশ্নের মধ্যে একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হলো যে কিওয়ার্ড গুলো যেগুলি, বয়স, কতদিন ধরে তার রোগ, বা ল্যাব ভ্যালু, একটা গোল দাগ দিয়ে রাখার জন্য। ঠিক আছে? তাহলে কি হবে, আমরা সেই ডায়াগনোসিসে খুব ইজিলি পৌঁছতে পারবো। হ্যাঁ, রেড ফ্ল্যাগ কিছু ওয়ার্ড গুলা থাকে, কেমন? আর অপশন আমরা এলিমিনেট করা শিখবো, যে চারটা ভুল বাদ দিয়ে যেটা আমার সঠিক সেটা যেন আমরা বের করতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের ধরতে পারতে হবে। আর কমন ট্র্যাপ, আমরা যে প্রিভিয়াস কোশ্চেন গুলোতে দেখিয়েছি যে কমন যে জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো আমাদেরকে বুঝতে হবে এবং কমন ট্র্যাপ গুলো আমাদের ধরতে পারতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস হলো সেটা যে সিমিলার ডিজিজ গুলো কিছু আলাদা করা। আমাদের ডেভিসনে কিছু ডিজিজ আছে, যেমন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া টাইপ জিনিসগুলোর ল্যাম্প ফাইন্ডিং খুব কাছাকাছি, বা সিয়াদ বা সেরেব্রাল সল্ট সিনড্রোম, এই জিনিসগুলা আলাদা করার শিখতে পারা। হ্যাঁ, কোন পয়েন্ট গুলোতে আলাদা করা যায়। আর টাইম ব্যবস্থাপনা, কোনটা আগে কোনটা পরে, এসবি আগে দাগাবো না এমসিকিউ আগে দাগাবো। এর জন্য আমি সবসময় বলি প্রচুর পরীক্ষা দিবেন, প্রচুর এমসিকিউ সলভ করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনি একটা নির্দিষ্ট টাইম ধরে যখন প্রচুর সলভ করে যাবেন, পরীক্ষার হলে দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে সলভ করতে পারতেছেন। এবং এই জিনিসটা আপনাকে মিনিমাম 100 জনের থেকে আগিয়ে রাখবে এবং আপনার পার্ট ওয়ান হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে। ঠিক আছে? আর এসবিএমসিকিউ তে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? হ্যাঁ, এরপরে ইয়েতে আসি। প্রথমে আমরা স্টেমটা ঠান্ডা মাথায় পড়বো, তারপরে এই যে কিওয়ার্ড গুলো আমরা যেগুলো দাগালাম, এজ, এবং বিভিন্ন কিওয়ার্ড যেগুলো গোল করে দাগিয়ে রেখেছি সেগুলি ধরবো। প্রথমে আমি চেষ্টা করবো যে ধারণা করার চেষ্টা করবো যে ডায়াগনোসিসটা কি আমার। হুম? তারপরে সেই ডায়াগনোসিসটা ধরে যখন আমি এটা সেট করবো, তখন সেটার সাথে মিলিয়ে মিলিয়ে অপশন গুলো এলিমিনেট করা শুরু করবো। যে আচ্ছা, আমার তো এটা ক্রনিক লিভার ডিজিজ, না তাহলে এটা বাড়ছে দিকে যাচ্ছে না, বাদ। তাহলে সেটা আমার অন্য সেপসিসের দিকে যাচ্ছে না, বাদ। তার মানে আমার সিএলডির পরে যে অপশন গুলো আছে সেই অপশন গুলোকে আমি টার্গেট করবো। ঠিক আছে? আর আমাদের স্যারদের অনেক গাইডলাইন দিয়ে কোশ্চেন করা অনেক পছন্দ। তো গাইডলাইন বেসড অ্যান্সার গুলো আমরা চেষ্টা করব যে কারেক্ট করার জন্য। হ্যাঁ, সেগুলিকে আমরা অ্যান্সার হিসাবে নিব, কেমন? আর একজন এক্সামিনার কিভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করব। ঠিক আছে? তাহলে আমরা এসবি গুলা দ্রুত ধরতে পারবো, বা এমসিকিউ গুলা অ্যাপ্রোচ করতে পারবো তাড়াতাড়ি। তো এখন কিছু কমন ট্র্যাপ দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে বেশিরভাগ সময় কোশ্চেন হয়। কারণ স্যাররা এই রোগীগুলা ওয়ার্ডে খুব বেশি ডিল করে এবং
ওয়ার্ডে যখন রোগীগুলো ডায়াগনোসিস করার ক্ষেত্রে স্যাররা এই জিনিসগুলোতে খুব প্রবলেম ফেস করে, যেন তারা কোশ্চেন করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব মাথায় রাখে। তো একদম ওয়ার্ডে পাওয়া স্যারদের কমন ফেভারিট টপিক গুলা থেকে কিছু কমন ট্র্যাক, যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো ডেভিডসন তো দেখানো সম্ভব না, সবগুলা থেকেই অল্প অল্প করে নিয়ে এসেছি আপনাদের জন্য। হ্যাঁ, তো গ্যাস্ট্রো আর হেপাটোতে কিছু কমন ট্র্যাপ আছে। কোশ্চেনে দেখবেন যে আপনি যখন বুঝতে পারবেন না এটা আপার জিআই ব্লিডিং না লোয়ার জিআই ব্লিডিং, যখন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা ক্রিয়েটিন রেশিও দেওয়া থাকবে রেশিওটা করবেন। যখন দেখবেন যে বিইউএন ক্রিয়েটিন রেশিও 20-এর বেশি, তখনই বুঝবেন এটা আপার জিআই ব্লিডিং ইন্ডিকেট করছে। 20-এর কম লোয়ার জিআই ব্লিডিং ইন্ডিকেট করছে। ঠিক আছে। অ্যাসাইটিস এর ক্ষেত্রেও অলওয়েজ স্যাক ক্যালকুলেট করে ফেলবেন। 1.1 এর বেশি ডিউ টু পোর্টাল হাইপারটেনশন, সিএলডি অর এনি কজ। ঠিক আছে। এনকেফালোপ্যাথির ক্ষেত্রে অনেক সময় দেখবেন প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো দেওয়া থাকবে খালি কোশ্চেনে, ওখান থেকে আপনার বুঝে নিতে হবে যে এটা হেপাটিক এনকেফালোপ্যাথিকে ইন্ডিকেট করছে। কেমন। আর প্যানক্রিয়াটাইটিস অনেক সময় কজ দেওয়া থাকে, আমরা বুঝতে পারি না এটা অ্যালকোহলিক না গলস্টোন। তো তখন সেক্ষেত্রে আমরা কি এএলটি টা দেখবো। ঠিক আছে, এই এএলটি আপনাকে ট্র্যাক করবে যে এটা গলস্টোন না অ্যালকোহল, কারণ গলস্টোনে আপনার এএলটি 3 থেকে 4 গুণ বাড়ে, যেটা অ্যালকোহলে বেশি বাড়ে নয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে নিউরোলজিতে দেখি, যখন আমরা একটা ডিজিজ বুঝবো না সেটা আপার মোটর না লোয়ার মোটর, তখনই দেখবো এটা রিফ্লেক্স গুলো কিরকম, এক্সাজারেটেড প্লান্টার এক্সটেন্সর কিনা, তাহলে সেটা আপার মোটর নিউরন লেশন। আর যদি দেখি যে রিফ্লেক্স ওভাবে নেই, অ্যারিফ্লেক্সিয়া বা প্লান্টার কোনো রেসপন্স নাই, তো বুঝবো লোয়ার মোটর। একই ক্ষেত্রে জিবিএস এবং মাইলোপ্যাথির ক্ষেত্রে, জিবিএস এ কোনো সেন্সরি লেভেল বা ব্লাডার ইনভলভমেন্ট থাকবে না। যদি দেওয়া থাকে সেন্সরি লেভেল এবং ব্লাডার ইনভলভমেন্ট, তাহলে ধরতে হবে কোনো মাইলোপ্যাথি বা কোনো একটা লেভেলে তার লেশন আছে। স্ট্রোকের ক্ষেত্রে আমি যখন পড়াই সবসময় বলি স্ট্রোকের সাব টাইপ গুলো কি কি, ল্যাকুনার ইনফ্রাক্ট নাকি সেটা মিডল সেরেব্রাল আর্টারি গিয়েছে, হ্যাঁ, না কোন ভাস্কুলার টেরিটরি ধরেছে সেটা ধরা, সাডেন অনসেট গুলো ধরতে হবে। হ্যাঁ, এটা ভাস্কুলার। আর যদি দেখা যায় যে গ্রাজুয়াল অনসেট, তাহলে সেক্ষেত্রে ধরতে হবে যে এখানে কোনো টিউমার। মায়াসিন এবং লাম্বারিটনের ক্ষেত্রে যদি এক্সারসাইজ ইমপ্রুভ হয়, তাহলে বুঝতে হবে সেটা লাম্বারিটন মায়াসিনিয়া সিনড্রোম। আর লেশনের সাইট সবসময় খুঁজে বের করার চেষ্টা করব, হোয়ার ইজ দ্য লেশন। কারণ দিন মোহাম্মদ স্যার, শ্রদ্ধেয় দিন মোহাম্মদ স্যার সবসময় বলতো যে ফার্স্ট টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য লেসন, হোয়ার ইজ দ্য লেসন। ঠিক আছে। ফলে দেখা যায় যে নিউরোলজির অনেক ডিজিজ গুলো খুব ইজিলি বের হয়ে আসে। তো হেমাটোলজির ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া ট্রেট, এরকম যখন একটা স্টেম আমাকে কনফিউজ করবে, তখন দেখবো আরবিসি কাউন্ট। যদি দেখি যে আরবিসি কাউন্ট বেশি, দেন ইট উইল বি থ্যালাসেমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আরবিসি কাউন্ট কম থাকবে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর হাইপারস্প্লিনিজম যখন আমি ধরতে পারবো না, তখন অবশ্যই স্প্লিনের সাইজটা দেখবো। কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে স্প্লিনের সাইজ বাড়বে না, কারণ এখানে আমার বোন ম্যারো ফেলোর হয়েছে, হ্যাঁ, স্প্লিনের ডিস্ট্রাকশন হয়নি। আর হেমোলাইসিস এর ক্ষেত্রে সবসময় আমরা দেখবো যে এলডিএইচ, ইনডাইরেক্ট বিলিরুবিন, রেটিকুলোসাইট কাউন্ট, হ্যাঁ, এগুলি সবগুলো একত্রে বেশি কিনা। আর আমাদের একটা কমন প্যাটার্ন হলো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এবং টিটিপি। তো এখানে যদি দেখি যে আইটিপি এর মতো ফিচারের সাথে যদি নিউরোলজিক্যাল এবং রেনাল ইনভলভমেন্ট থাকে, তাহলে আমরা ধরবো এটা যে টিটিপি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এমসিভি খুব বেশি থাকবে, সাথে প্যানসাইটোপেনিয়া থাকবে। হ্যাঁ, এখানে মেনলি হেমাটোলজির ক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে স্যাররা মেনলি ডায়াগনোসিসটা খুব পছন্দ করে, ট্রিটমেন্ট না। হ্যাঁ, স্যাররা যেন ধরতে পারে যে আমরা সেটা ধরতে পারতেছি কিনা, ইজ ইট আইটিপি আর টিটিপি, ইজ ইট হেমোলাইসিস আর নট। হ্যাঁ, আমরা ডায়াগনোসিসটা করতে পারছি কিনা। কার্ডিওলজির ক্ষেত্রেও কিছু কমন ট্র্যাপ আছে, যার মধ্যে অনেক সময় দেখা যায় যে পিআর ডিপ্রেশন একটা থাকে, ইসিজি একটা ফাইন্ডিং দিয়ে বলবে যে পেশেন্টের পিআর ডিপ্রেশন, হোয়াট উইল বি, ইট উইল বি এটা এসটিএমআই না এটা আমার পেরিকার্ডাইটিস। অবশ্যই মনে রাখতে হবে যখন পিআর ডিপ্রেশন থাকবে এটা পেরিকার্ডাইটিস। এসটিএমআই তে পিআর ডিপ্রেশন থাকে না, বরং এসটি সেগমেন্ট এলিভেশন, টি ইনভার্সন, এই পয়েন্ট গুলো থাকে। হ্যাঁ, অ্যাকিউট মাইট্রাল রিগাজিটেশন বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আফটার পোস্ট এমআই, এটা আমরা পৃথক করবো কিভাবে। যদি আমার প্যাপিলারি মাসল রাপচার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কি অ্যাকিউট এমআর ডেভেলপ করে, এবং সেক্ষেত্রে আমার ফ্ল্যাশ পালমোনারি এডিমা বা সাডেন একটা পালমোনারি এডিমা আসে। যেটা যদি আমার ভেন্ট্রিকুলার মাসল রাপচার হয় এমআই এর পরে, সেক্ষেত্রে কিন্তু ইডিমাটা আসে না। যদি দেখা যায় যে একটা এমআই এর পেশেন্ট সাডেন পালমোনারি এডিমা নিয়ে আসছে, তার মানে সেক্ষেত্রে আমার বুঝতে হবে কি এখানে অ্যাকিউট এমআর হয়েছে ডিউ টু প্যাপিলারি মাসল রাপচার। তো আর ন্যারো ভার্সেস হোয়াইট কমপ্লেক্স যদি কিউআরএস ট্যাকিকার্ডিয়া থাকে, অলওয়েজ আমাকে ভিটি ধরে নিতে হবে আনটিল আদার প্রুফ আদারওয়াইজ। আর সাবদের একটা ওয়ার্ডে খুব কমন টপিক এবং পছন্দের টপিক হলো হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন এবং হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন এবার পেয়ে যেতেই পারেন। জাস্ট আপনারা ইজেকশন ফ্র্যাকশনটা খেয়াল করবেন অ্যান্সার দেখানোর আগে। আর ইসিজি যদি ইমেজ যদিও দেওয়ার সম্ভাবনা নাই, তো যদি কোনো ইসিজি কোনো স্টেম থাকে, বয়স দেখবেন, সিমটম মিলাবেন, লিড কোনটা ইনভলভমেন্ট সেটা দেখবেন, তাহলেই দেখবেন যে একটা ভেসেল আপনারা কোন ভেসেল ইনভলভ হয়েছে এমআই এর ক্ষেত্রে সেটা আপনি ইজিলি ধরতে পারবেন।
তো এন্ডোক্রাইনের ক্ষেত্রেও সেম। তো তাদের অত্যন্ত প্রিয় টপিক হলো সিয়াদ, এবং বর্তমানে একটা টপিক দেয় সেটা হলো গিয়ে সেরেব্রাল সল্ট ওয়াস্টিং সিনড্রোম। আপনার কাছে একটা স্ট্রোকের পেশেন্ট আসলো, দেখবেন যে পেশেন্টের ব্যথাটা আপনি করে দিলেন, প্রচুর ইউরিন আসতেছে, কাইন্ড অফ যে আহ আপনি দেখলেন যে 6 ঘন্টার মধ্যে তার 2 লিটার 3 লিটার ইউরিন অলরেডি হয়ে গেছে, তো 24 ঘন্টার ক্ষেত্রে দেখা যায় যে 8 থেকে 9 লিটার ইউরিন হয়ে গেছে। সেক্ষেত্রে কি, এটা সেরেব্রাল সল্ট ওয়েস্টিং সিনড্রোম। কেন? কারণ সেখানে পেশেন্টের ইউরিন লস প্রচুর হচ্ছে, যার জন্য ভলিউম ডিহাইড্রেটেড থাকে। যদি পেশেন্টের এরকম ফিচার দিয়ে ডিহাইড্রেশন দেয়, তাহলে আর ধরতে হবে এটা সেরেব্রাল সল্ট ওয়েস্টিং সিনড্রোম। হ্যাঁ, আর যদি ডিহাইড্রেশন বলে যে নো ডিহাইড্রেশন, ইট উইল বি সিয়ান। তো তাদের আরেকটা প্রিয়টা হলো DKA এবং HSS। কারণ স্যাররা ওয়ার্ডে এটা প্রচুর ডিল করে, এবং এটা এমন একটা ডিজিজ যেটা মর্টালিটি প্রিভেন্ট ওয়ার্ডেই সম্ভব আমাদেরকে দিয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক সময় পিএইচ দিয়ে স্টেম দিয়ে দিবে, কিটন বডি দিয়ে দিতে পারে। DK এর ক্ষেত্রে বেশি কম থাকবে, 6.9 এর কম থাকবে, বা 7.1, এরকম খুব সিভিয়ার অ্যাসিডোসিস থাকে। এইচএসএস এ কিন্তু সেক্ষেত্রে সিভিয়ার অ্যাসিডোসিসটা থাকে না। কেমন? ও কিটন বডি দেখতে হবে, ডিকে তে কিটন বডি পাওয়া যায়, এইচএসএস অনেক সময় কিটন বডিটা পাওয়া যায় না। হ্যাঁ, হাইপার থাইরয়েডের ক্ষেত্রে যদি ট্র্যাব অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, হ্যাঁ, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, তাহলে অলওয়েজ ইট উইল বি গ্রেভস। কারণ কুশিং এর ক্ষেত্রে আমরা দেখবো এটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম না ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। কেমন? ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম গুলা দেখা যায় যে ব্রেন থেকে এসিটিএস রিলিজ বেশি হয়, বা একটপিক সাইট থেকে, বিশেষ করে লাং কার্সিনোমা, সেসব জায়গা থেকে এসিটিএস রিলিজ বেশি হয়। আর নট এসিটিএস ডিপেন্ডেন্ট যেগুলো, সেগুলি অ্যাড্রিনালেই সমস্যা, সেখানে দেখা যায় কোনো অ্যাডিনোমা থাকে, হিস্টোপ্লাজমা থাকতে পারে, বা কোনো টিউমার থাকতে পারে। হ্যাঁ, সেটাতে কুশিং আমরা আলাদা করবো। ইনফেকশন ডিজিজের ক্ষেত্রে কিছু কমন ট্র্যাপ থাকে, চলো যে হেমাটোক্রিট কাউন্ট দিয়ে দেয়। কারণ কয়দিন আগে ডেঙ্গুর একটা আউটব্রেক গেছে, যেটা আসলে মেডিসিনের স্যাররাই সবচেয়ে বেশি ডিল করেছে, এবং আমাদের দেশে মর্টালিটি অনেক কমিয়ে আনার পিছনে স্যারদের ভূমিকা অত্যন্ত অনেক বেশি। তো স্যারদের ডেঙ্গু অত্যন্ত প্রিয় টপিক। হ্যাঁ, হেমাটোক্রিট দিয়ে যদি দেয়, দেখা যাচ্ছে যদি রাইজিং হেমাটোক্রিট থাকে, তো ইট উইল বি ডেঙ্গু। অনেক সময় ডেঙ্গু আর সেপসিসের ফিচার মিলিয়ে দিতে পারে, যে আমি সেপসিস না ডেঙ্গু বুঝতে পারছি না। হ্যাঁ, সেপসিসের ক্ষেত্রে হেমাটোক্রিটে তেমন কোনো চেঞ্জ আসবে না, নর্মাল থাকবে। আর ডেঙ্গুর ক্ষেত্রে whether it is rising hematocrit due to fluid leakage or falling hematocrit due to ডেঙ্গু হেমোরেজিক ফিভার থাকতে পারে। হ্যাঁ, তারপর আমরা এন্টেরিক ফিভারটা দেখবো। এন্টেরিক ফিভারে দেখা যায় যদি পেশেন্টের একটা দেখা যায় ফিভার রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, চোখ বন্ধ করে আমরা এন্টেরিক ফিভার দাগিয়ে ফেলতে পারবো। কেমন? আরেকটা জিনিস দিতে পারি টিবি ভার্সেস ম্যালিগন্যান্সি। যদি ওয়েট লস এবং নাইট সোয়েট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিম্ফোমা বা ম্যালিগন্যান্সিটাকে সাসপেক্ট করবো। এটা সবসময় যে টিবি হবে এরকম কোনো কথা না। হ্যাঁ, আমরা সিনারিওটা মিলিয়ে দেখার চেষ্টা করবো, এটা কিন্তু একটা ট্র্যাপ। এই জিনিসগুলো পয়েন্টগুলোকে ধরতে পারতে হবে। হ্যাঁ, আর এইচআইভির ক্ষেত্রে অপরচুনিটি ইনফেকশন, মানে CD4 কাউন্টের কত কম, 200-র কমে কোন কোন দিন ইনফেকশন হচ্ছে, 200 থেকে 400 CD4 কাউন্ট থাকলে কি কি ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। কেমন? আর নেফ্রোলজিতেও কিছু কমন ট্র্যাপ আছে, যা যে আপনার কোশ্চেনে ফ্রাকশন অফ সোডিয়াম ফেনা দিয়ে দিবে পেশেন্টের। তো তখন আপনার বুঝতে হবে এটা প্রিরেনাল একিআই, নাকি আপনার রেনাল একিআই, নাকি আপনার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। সবসময় খেয়াল রাখবেন, যদি ফেনা আপনার 1% কম থাকে, ইট উইল বি প্রিরেনাল একিআই। যদি 2% ওইরকম থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এটা এটিএন। কেমন? এখানে আপনার সোডিয়াম লস অনেক বেশি থাকবে, এটিএন এ সোডিয়াম লস বেশি থাকবে না। এই জিনিসগুলো ধরতে পারতে হবে। হ্যাঁ, দুইটা ডিজিজ খুব কাছাকাছি, এটা পার্থক্য করতে পারতে হবে। হ্যাঁ, এই ট্র্যাপ গুলা থেকে বের হয়ে আসতে হবে। নেফ্রোটিক না নেফ্রাইটিক, জিনিসটা খুব ইজি। আর বেশি কাজ থাকবে কি নেফ্রাইটিকে, আর প্রোটিন থাকবে কি নেফ্রোটিকে। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এবং কোশ্চেন অলমোস্ট পেয়ে যাবেন ধরে রাখেন, সেটা হলো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হ্যাঁ, এটা হলো পটাশিয়াম লেভেল দেখবেন টাইপ 1 আর 2, প্রক্সিমাল ও ডিসটাল দুটাতেই পটাশিয়াম লেভেল কম থাকে। হ্যাঁ, কিন্তু টাইপ 4 যেটা, সেটাতে পটাশিয়াম লেভেল বেশি থাকে। আর পিএইচ এর ক্ষেত্রে পিএইচ যেটা প্রক্সিমাল, পিএইচ 5.5 এর থাকবে, এবং বলে পৃথক করা যায় স্টেম দেখেই। কেমন? আর অনেক সময় পেশেন্টের এবং হাইপোক্সিয়া থাকবে, পালমোনারি এম্বোলিজম। অ্যাজমা এবং সিওপিডি পার্থক্য করবো কিভাবে? সিওপিডি পেশেন্ট একটা স্মোকিং এর হিস্ট্রি থাকবে, এবং সেটা ইরিভার্সিবল। হ্যাঁ, অ্যাজমা পেশেন্টের আর্লি কম বয়সের পেশেন্ট আসবে, এবং পেশেন্ট বলবে যে পেশেন্টের রিভার্সিবল।
কারণ কি, পেশেন্টকে যখন আমি একটা ইনহেলার দিব তখন বলবো পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, টিবি রিলাস বা আইরিস এই জিনিসটা স্যারের খুব পছন্দ জানি, কারণ বেশ কিছু ডায়াগনোসিস হয়েছে ওয়ার্ডে এবং স্যাররা এটা নিয়ে খুবই ওরিড। হ্যাঁ, টিবির ওষুধ দেওয়ার পরে পেশেন্টের সিমটম খুব অ্যাগ্রাভেট করতেছে। এটাই হলো আইরিস। হ্যাঁ, টিবি পেশেন্ট যদি দেখা যায় টিবি পেশেন্টের আবার টিবি হয়েছে এবং সেটা 1-1.5 বছর পরে, দেন ইট উইল বি রিলাপস। আর যদি দেখা যায় সেটা 2 থেকে 3 মাসের মধ্যেই পেশেন্ট আবার ফ্লেয়ার নিয়ে আসে, তাহলে দেন ইট উইল বি আইরিস। হ্যাঁ, টাইমিংটা আমরা খেয়াল করব। আর প্লুরাল ডিফিউশনে আমরা লাইটস ক্রাইটেরিয়া দেখবো। ওকে, এখন অনেক কথা বলে ফেললাম, বুকিশ নলেজ একটু বোরিং লাগতেছে। তো এখন আমরা এর বাইরে কিছু কথা বলি। হ্যাঁ, তো আসলে পড়েছি আমরা সবাই সবাই কম বেশি ডেভিডসনিয়া একমাত্র বই এফসিএস পার্ট অন করার জন্য। এখানে আসলে কি, কোশ্চেন সলভের কোনো বিকল্প না। আমরা যে যত কোশ্চেন সলভ করব, যত কোশ্চেন প্র্যাকটিস করব, তাহলেই আমরা 10 জনের থেকে এগিয়ে থাকতে পারবো। কেমন? কারণ কোশ্চেন সলভ করলেই নিজের উইক জোনটা আসলে বোঝা যায়, নিজের ঘাটতিটা কোথায় বোঝা যায়, ট্র্যাপ গুলা ধরতে পারা যায়। কেমন? তো পরীক্ষা চলে আসছে, আর মাত্র 5 দিন আছে। তো আগে, পরীক্ষার আগে কিছু ছোটখাটো উপদেশ এই আমার পক্ষ থেকে। তো এই গত কয়েক মাস ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের পরিশ্রম, ধৈর্য, কমিটমেন্ট দেখিয়েছেন, আউটস্ট্যান্ডিং, তা সত্যি প্রশংসার যোগ্য। আমরা শুধু চেষ্টা করেছি এই জার্নিতে আপনাদের পাশে থাকতে, যেন প্রস্তুতির পথটা একটু হলেও সহজ হয়। হ্যাঁ, তো পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো যে মাথা ঠান্ডা রাখা এবং টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। যেটা একদমই পারবা না সেটার পিছনে সময় নষ্ট করবা না। কেমন? কঠিন প্রশ্ন হলে স্কিপ এন্ড গো টু নেক্সট, পরেরটা চলে যাও। 50-50% যেগুলি কনফিউশন, সেগুলি প্রথমে যেটা যুক্তিসঙ্গত হবে সেটা দাগিয়ে ফেলবা। ঠিক আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অবশ্যই প্রশ্ন এবং অপশন মনোযোগ দিয়ে পড়বেন, প্রত্যেকটা অপশন পড়ে তারপরে দাগাবেন। যে প্রথমটাই আমার মনে হলো আমি দাগিয়ে ফেললাম, না, অনেক সময় বলে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন, বেস্ট অপশন সময় ই পয়েন্টে থাকে, লাস্ট পয়েন্টে থাকে। হ্যাঁ, তো প্রত্যেকটা অপশন পড়ে দেন আপনার যেটা মনে হবে ঠিক সেই পয়েন্টে দাগাবেন। ঠিক আছে? অবশ্যই প্রশ্ন পুরাটা মনোযোগ দিয়ে পড়বেন এবং 1 নাম্বার প্রশ্ন যখন পড়বেন 1 নাম্বারটাই দাগাচ্ছেন কিনা, বৃত্ত ভরাট করছেন কিনা সেটা অবশ্যই খেয়াল করে দাগাবেন। জাস্ট 2 সেকেন্ড লাগবে হয়তো জিনিসটা খেয়াল করার জন্য, কিন্তু এটা খেয়াল করবেন। ঠিক আছে? আরেকটা ছোট্ট রিমাইন্ডার, সবাই আসলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন অবশ্যই। কলম, পেন্সিল, যাতায়াতের ভাড়া এগুলো আগেই গুছিয়ে রাখুন। হ্যাঁ, আর পরীক্ষার দিনে অবশ্যই সময় নিয়ে বেরোবেন, যেহেতু এখন প্রচুর একটা মানে কুয়াশা পড়তেছে, দিন অন্ধকার থাকে। এটা অবশ্যই গ্লুকোজ রাখার চেষ্টা করবেন, কারণ একটা লম্বা সময় পরীক্ষা দিবেন যখন, তখন আপনার ব্রেন একটা সময় ফ্যাটিগ হয়ে যাবে, সেটা যেন না হয়। আপনি জাস্ট পরীক্ষার 4 ঘন্টা ফোকাস থাকবেন। হুম? এই একটা পরীক্ষা আপনাকে একটা ডিগ্রি এনে দিবে, আপনার লাইফটাই সেট হয়ে যাবে পরবর্তীতে। কারণ একবার যখন আপনি একটা কোর্সে ঢুকে যাবেন, একদিন আলটিমেটলি আপনি বের হবেনই, কনসালটেন্ট হয়ে বের হবেন। জিনিসটা জাস্ট চিন্তা করবেন, দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, আর পরীক্ষার হলে চেষ্টা করুন অবশ্যই আগে পৌঁছানোর জন্য। লেট করে পৌঁছে কোনো লাভ নেই, কারণ রাস্তায় এখন অনেক সময় রাস্তা ব্লক হয়ে যায়, রাস্তায় জ্যাম থাকে, হ্যাঁ, বিভিন্ন ইস্যুস থাকে। অবশ্যই আর্লিয়ার পৌঁছানোর চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন কোশ্চেন যখন দেখাবেন ইজি টু হার্ড। হ্যাঁ, ইজি গুলো আগে দাগিয়ে ফেলবেন, হার্ড গুলা পরে রাখার জন্য। হ্যাঁ, আর তখনই গেস করবেন একটা কোশ্চেন যখন আপনার লজিক সাপোর্ট করবে। ঠিক আছে? আর রিমেম্বার, আপনার কনফিডেন্সই আপনার বিগেস্ট ওয়েপন পরীক্ষার হলে। হ্যাঁ, আর এই কনফিডেন্সই আপনাকে সবচেয়ে বেশি বুস্ট আপ করবে, কারণ আপনি এই 6 মাস অনেক পরিশ্রম করেছেন, অনেক পড়াশোনা করেছেন। পুরো ডেভিডসনের 1460 পেজ আপনার আয়ত্তে আছে। এই কনফিডেন্সটা যখন থাকবে তখনই দেখবেন আপনি পরীক্ষার হলে পারবেন। আপনাকে পারতেই হবে ইনশাল্লাহ। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। পরীক্ষা জীবনে শেষ না। হ্যাঁ, চেষ্টা করাটাই বড় অর্জন। কেমন? বাকিটা উপর আল্লাহর হাতে ছেড়ে দিন। আর মনে মনে সবসময় বলে দিন, আজকে থেকে ফোকাস থাকুন, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। হ্যাঁ, জাস্ট মাথা ঠান্ডা রাখুন, ফোকাসটা এক্সাম ওরিয়েন্টেড রাখুন। আর পরীক্ষা আসলে একটু দার্শনিক কথা বলি, যে পরীক্ষা
তো আসলে একটা খেলা, পারলে ভালো, না পারলেও কোনো ক্ষতি নেই, কিছু না কিছু শেখা হয় প্রতিবারই। হ্যাঁ, মনে রাখবেন, আপনি চেষ্টা করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। কেমন? বাকিটা উপর আল্লাহর হাতে ছেড়ে দিন। আর আমার ফাইনাল মেসেজ থাকবে, এফসিপিএস ইম্পসিবল না, দারুণ একটা পরীক্ষা, দারুণ একটা ডিগ্রি। ট্রেনিং এর অনেক স্বাধীনতা আছে এবং অনেক শিখার স্কোপ আছে। আপনার আমরা যে রাইট গাইডেন্স দিয়েছি, এটাই আপনার আউটকামটাকে চেঞ্জ করে আনবে ইনশাল্লাহ। নিজের উপর বিলিভ রাখবেন, আপনার প্রিপারেশনের উপর আপনি ভরসা রাখবেন, বিলিভ করবেন, এবং আপনাকে ব্রিলিয়ান্ট হওয়া লাগবে না, আপনি যে কনসিস্টেন্ট ছিলেন এটাই আপনার সাকসেস এনে দিবে ইনশাল্লাহ। আর তো সবশেষে বলতে চাই, সবার জন্য আন্তরিক শুভকামনা এবং দোয়া রইল পার্ক মেডিকেল একাডেমির পক্ষ থেকে। সবাইকে ফি আমানিল্লাহ, এবং ধন্যবাদ আমার সেশনটা শোনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ নাবিল। জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি শুরু করি আর কি। রায়হান ভাই কি হ্যাঁ, আছেন? ঠিক আছে। হ্যাঁ, আছি আছি ভাই। আচ্ছা, তাহলে আপনি বলেন। আচ্ছা, এখন আপনাদের মাঝে আমাদের এফসিপিএস পার্ট অন লাস্ট ওয়ান হিন্টস অ্যাট হ্যাক সেশন নিয়ে ডক্টর রায়হান বলবেন, এরপরে আমি বলবো। হ্যাঁ। আহ, রায়হান ভাই কি কোনো স্লাইড রেডি করছেন নাকি মুখে বলবেন? হ্যাঁ ভাই, মুখেই বলবো আর কি। হ্যাঁ, বলেন। আহ আসসালামু আলাইকুম। আসলে দুদিন পরেই আপনাদের পরীক্ষা। এখন খুব বেশি কথা বলার বা শোনার সময় নেই। এখন সময় হচ্ছে আপনার নার্ভ ধরে রাখার। এই সময়টা প্রচন্ড চাপের, মনে হবে এত পড়া কিছুই মনে থাকতেছে না, এত কিছু রিভিশন দেওয়া সম্ভব না, সবকিছু ভুলে যাচ্ছেন, কোরিলেশন করতে পারতেছেন না। এই সময় আসলে নার্ভ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যা পড়ার আপনি অলরেডি পড়ে ফেলছেন, এখন সবকিছুতে একবার করে চোখ বুলিয়ে যান, দেখবেন পরীক্ষার হলে এগুলো আপনার মনে পড়বে ইনশাল্লাহ। জাস্ট কুইক রিভিশন, ইম্পর্টেন্ট টপিক গুলো একটু ভালো করে পড়ুন। বিশেষ করে যেসব টপিক এসবি এর জন্য ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, কার্ডিনাল সাইন, হলমার্ক, কনফার্মেটরি ডায়াগনোসিস, এবং অন্যান্য যেগুলো হচ্ছে আমাদের মেন্টর প্যানেল আপনাদেরকে বারবার বলেছে যে এগুলো, এই সব টপিক থেকে এসবি আসতে পারে। প্যানিক হওয়া যাবে না, সিস্টেমেটিক্যালি আস্তে আস্তে একটা একটা চ্যাপ্টার শেষ করতে হবে। নিয়মিত খাওয়া দাওয়া করুন, অন্তত 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। পড়াশোনার রুটিন সবকিছু থাক, তারপর হচ্ছে কিছু সময় আপনার ঘুমের জন্য আলাদা সময় রেখে দিন। আর পরীক্ষার আগের দিন সন্ধ্যায় বা বিকেলে পরীক্ষার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখেন, এমনকি আপনার যে প্যান্ট শার্ট কি কি পরে যাবেন। ডকুমেন্টস তো রাখবেনই, সাথে হচ্ছে আপনি কোন প্যান্ট শার্ট পরে যাবেন, আপনার মানি ব্যাগ, সবকিছু জায়গা মতো গুছিয়ে রাখুন, কারণ পরীক্ষার দিন সকালে আসলে এগুলো করতে গেলে আরো প্যানিক লাগে। ঠিক আছে? এগুলো পরীক্ষার দিন না, এগুলো পরীক্ষার আগের রাতে করে রাখা সব থেকে ভালো। আর পরীক্ষার আগের রাতে একটু ঘুমানোর চেষ্টা করবেন, অনেকেরই টেনশনে ঘুম হয় না। যদি টেনশনে আপনার ঘুম না হয় তাহলে পরীক্ষার আগের রাতে লাইট বন্ধ করে লাইট অফ করে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকুন। এরও একটা রিফ্রেশিং এফেক্ট আছে। কেউ রাত্র 2টা 3টার সময় উঠে পড়াশোনা শুরু করবেন না, যে ঘুম আসতেছে না ওইটা পড়তে থাকি, এটা পরীক্ষার আগে করা হচ্ছে আপনার জন্য ব্লান্ডার হবে। আপনার 6 মাসের পরিশ্রম, ওই যে রাত্রে 2-3 ঘন্টা, মানে আপনি হঠাৎ করে রাত্রে উঠে এগুলো শুরু করছেন, এই জন্য হচ্ছে বৃথা হয়ে যেতে পারে। ঠিক আছে? এফসিপিএস একটু অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন হয়। তো অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন অ্যান্সার করার জন্য আসলে আপনার মাথা আগে ক্লিয়ার রাখতে হবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর আপনি যেহেতু এতদিন পরিশ্রম করছেন, এত এত দূর পড়াশোনা করে আসছেন, আপনার কিছু না কিছু রেসিডুয়াল তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আপনি হচ্ছে ওই যে রাত্রে সারা রাত্র পড়লাম, অথবা রাত্র 2-3 ঘন্টা রাত্রে হঠাৎ করে উঠে পড়াশোনা শুরু করলাম, এগুলো করলে আপনাদের জন্য পরবর্তীতে মানে পরীক্ষার হলে দেখবেন যে আসলে মাথা জট পাকাই যাচ্ছে। আর পরীক্ষার দিন একটু সকালবেলা আর্লি বেরোবেন। আমার নিজেরই একটা ঘটনা বলি। আমাদের সময় তো 3 দিন পরীক্ষা হতো। আমার যেদিন তৃতীয় দিন পরীক্ষা ছিল, ওই দিন হচ্ছে আমি ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে মোটরসাইকেলে যেতাম। তো ওই দিন ক্যান্টনমেন্টে কোনো একটা প্রোগ্রাম ছিল, যার কারণে ওরা 1 ঘন্টা রাস্তা বন্ধ রাখছিল। মানে ওদের আর্মিদের হচ্ছে আর্টিলারির একটা কিছু পাস করতেছিল ওই জায়গা থেকে। তো আমি যেদিন থার্ড পেপার পরীক্ষায় এইভাবে আমি আটকাই গেছি, আমি কখনোই ভাবিনি যে ওই রাস্তা তো কখনো আটকায় না। হুম। পরবর্তীতে আমি 15 মিনিট পরে হলে ঢুকছি। ঠিক আছে? সো এই পরীক্ষার সময় যথেষ্ট সময় হাতে নিয়ে বেরোবেন, কারণ ঢাকায় এখন যে কোনো জায়গায় যে কোনো কিছু হইতে পারে। আর পরীক্ষার হলে আমি আসলে এসবি একটু আগে দেওয়ার পক্ষে, কারণ এসবি আপনি একটাতে গেলে 1 মার্ক পাবেন। তো আর এসবি এর সাধারণত একটু স্টেম গুলো বড় আসে, একটু সিনারিও বেসড কোশ্চেন আসে,
সুতরাং প্রথম দিকে পরীক্ষার হলের প্রথম দিকে যখন হচ্ছে সময়ের চাপ আপনার উপর অত থাকবে না, মাথা খুব একটা গরম থাকবে না, তখন যদি আগে এসবিএ দাগিয়ে ফেলেন তাহলে হয়তো বা আপনার উপর চাপ অনেকটা কমে যাবে। আর যেগুলো কঠিন প্রশ্ন ওইগুলা পরে দাগাইতে পারেন। আর এমসিকিউর ক্ষেত্রে যদি আপনি দুইটা, মানে ধরেন 5টা স্টেমে আপনি পারতেছেন না, কিন্তু 2টা থেকে 3টে স্টেম ট্রু পেয়ে গেলেন অথবা 2টা থেকে 3টে স্টেম ফলস পেয়ে গেলেন, তখন বাকিগুলো হচ্ছে ট্রু অথবা ফলস দাগাই ফেলবেন। ওই একটা কোশ্চেন নিয়ে আর সময় নষ্ট করার খুব বেশি দরকার নেই, ঠিক আছে? আর যেহেতু এফসিপিএস এ নেগেটিভ মার্কিং নেই, সব দাগাই আসতে হবে। আর এই তো এট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, নিজের পরিশ্রমের উপর ভরসা রাখুন, আর নিজের মাথা ঠান্ডা রাখুন। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ রায়হান ভাইকে। তাহলে আমি শুরু করি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এফসিপিএস পার্ট অন মেডিসিন হিন্টস অ্যান্ড হ্যাক সেশন জানুয়ারি 2026 সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আকিব হোসেন, মেন্টর, স্পার্ক মেডিকেল একাডেমি। তো ডিসিশন হচ্ছে আপনাদের। পরীক্ষায় যাওয়ার আগে হেরে যাবেন নাকি কিছু একটা করে আসবেন। তো আমাদের কমন একটা টেন্ডেন্সি কাজ করে যে পরীক্ষায় যাওয়ার আগেই মনে করি চান্স হবে না, চান্স পাবো না, এমনিই যাচ্ছি। প্লিজ এই কথাগুলা, এই কনসেপশনগুলা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার পড়া হয়তো কম হয়েছে, প্রিপারেশনে হয়তো ঘাটতি আছে, বাট নেগেটিভ থিঙ্কিং করা যাবে না। যারা আমরা মুসলিম আছি তারা ফার্মলি বিলিভ করবেন এইটা, যে আল্লাহর প্রতি আমরা যেই ধারণা রাখি আল্লাহ আমাদেরকে সেই জিনিসটাই দিবেন। ঠিক আছে? এটা অনেকবার আসছে আমাদের ধর্মে। সো পরীক্ষায় যাওয়ার আগে কেউ প্লিজ ফেল করবেন না, হেরে যাবেন না। পজিটিভ অ্যাটিটিউড রাখবেন এবং যেই সময়টা আপনি পাবেন লাইফের বেস্ট ইফোর্ট দিবেন। পরীক্ষার হলে ফোকাস থাকবেন, হাইয়েস্ট কনসেন্ট্রেশন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে পরীক্ষার সময় আমাদের অনেক কিছু ভুল হয়ে যায়। জানা জিনিস আমাদের ভুল হতে পারে বা চট করে মনে আসতেছে না। এটা সবারই হয়। যে পরীক্ষায় ফার্স্ট হবে তারও হবে, যে চান্স পাবে না তারও হবে। বাট এরকম হলে ভেঙে পড়া যাবে না যে যা চান্স হবে না, সব শেষ, এই টাইপের কিছু করা যাবে না। মনোযোগ ধরে রাখবেন এবং ভাববেন যে নেক্সট কোশ্চেন গুলাতে আমি ভালো পরীক্ষা দেব, নেক্সট কোশ্চেন গুলো আমার ভালো হবে। আর ডক্টর নাবিল, ডক্টর রায়হান চমৎকার বলছেন এবং যত সুন্দর করে বলছেন এরপরে আসলে বলার কিছু থাকে না গাইডলাইন নিয়ে। এখন আমি চ্যাপ্টার ওয়াইজ একটু বলবো। আহ, ছোট যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা মিস করে যাই। মিস বলতে দেখা যায় যে আমরা মনে করি যে আমরা কার্ডিওলজি পড়বো, রিউমাটোলজি পড়বো, নিউরোলজি পড়বো। এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন হয় এবং এই ছোট চ্যাপ্টার যেমন ক্লিনিক্যাল থেরাপিউটিক্স অ্যান্ড গুড প্রেসক্রাইবিং, এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনার 2-3টা কোশ্চেন অ্যাটলিস্ট হবে এবং এই কোশ্চেন গুলো হবে আপনাদের বক্স থেকে। ছোট চ্যাপ্টার থেকে ভিতরের কোশ্চেন খুব কম হয়, বক্স এবং ফিগার থেকে এই ছোট চ্যাপ্টারগুলোতে কোশ্চেন হয়। এখন ডিসিশন আপনার। আপনি ভিতরে লাইন বাই লাইন ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, পিভটাল ইনভেস্টিগেশন, গোল্ড স্ট্যান্ডার্ড এইগুলা পড়বেন নাকি বক্স ফিগারগুলো পড়ে ভালো একটা নাম্বার আনবেন। ওকে? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই মনে করি যে বক্স ফিগার থেকে কোনো কোশ্চেন হয় না বা হলেও এসবিআই কোনোদিন আসে না, এটা আমরা অনেকেই মনে করি। বাট বেসিকলি কিছু এসবিএ এবং বেশ কিছু এমসিকিউ আপনাদের বক্স এবং ফিগার থেকে হবেই, মাস্ট এটা। আহ এবং পরীক্ষা হলে আমার কথাগুলো মিলাই দেখবেন এবং আমি খুব কনফিডেন্টলি একটা কথা বলতে পারি, যারা বক্স এবং ফিগার টোটাল ডেভিডসনের ভালো করে দেখছে এবং ফিজিওলজি পোর্শনটা পড়ছেন তাদের পার্ট অন হওয়া জাস্ট পরীক্ষায় অ্যাটেন্ড করার মতো। আপনি বক্স ফিগার ভালো করে দেখেন, ফিজিওলজি ভালো করে জানেন এবং ওভারঅল একটা গ্রস কনসেপশন রাখেন, আপনার চান্স হবেই। আচ্ছা, আর একটা বিষয়, কিছু কোশ্চেন পরীক্ষাতে হবে যেটা টোটালি অ্যানালিটিক্যাল এবং স্যাররা দেন যাতে আমরা ভুল করি। তো ওই কোশ্চেনগুলো না পারলে
চিন্তার কিছু নাই। কিছু প্রশ্ন অবশ্যই এমন থাকবে, অবশ্যই এমন থাকবে। সো এই প্রশ্নগুলো নিয়ে পরীক্ষার হলে প্যানিক করবেন না, বা পরীক্ষা দিয়েও প্যানিক করবেন না যে না আমার চান্স তো হবে না, আমি এই কোশ্চেনটা পারি নাই। আচ্ছা, আর আপনাদের রিসোর্স একটাই, সেটা হচ্ছে ডেভিডসন। ডেভিডসনের বাইরে খুব কম কোশ্চেন হবে। কোশ্চেন হলেও সেইগুলো না পারলে যে আপনি চান্স পাবেন না সেটা না। ডেভিডসনের কোশ্চেন গুলো অ্যান্সার করে আসতে পারলে চান্স পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ক্লিনিক্যাল থেরাপিউটিক্স এন্ড গুড প্রেসক্রাইবিং যে চ্যাপ্টারটা আছে আপনাদের প্রথম চ্যাপ্টারটা, তো এখান থেকে আমি একটা কথাই বলবো যে বক্স ফিগার ভালো করে দেখবেন। পাশাপাশি এপিডেমিওলজি যে টার্মগুলো আছে, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, এই বিষয়গুলো একটু দেখবেন, এগুলো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর কিছু কোশ্চেন আছে এখান থেকে আসে যে পেশেন্টের কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এবং কোন ফ্যাক্টরগুলা কিডনি ডিজিজে এবং লিভার ডিজিজে কোন ফ্যাক্টরগুলা ড্রাগ অ্যাবজর্পশনকে ইম্পেয়ার করতে পারে বা মডিফাই করতে পারে, এইগুলো একটু দেখবেন। ঠিক আছে? আচ্ছা, আর ইমিউনোলজি এই চ্যাপ্টার নিয়ে বলবো যে ছোট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন হবেই, এবং ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমরা এই চ্যাপ্টারগুলো মিস করে যাই। ইমিউনোলজির কোনো বক্স ফিগার মিস করা যাবে না। বিশেষ করে বি সেল ডিসফাংশন এবং টি সেল ডিসফাংশন নিয়ে যে ফিগার দুইটা আছে, এই ফিগার দুইটা অবশ্যই পড়তে হবে। ইনফিনিটি স্টার এখান থেকে নেক্সট পরীক্ষাতে কোশ্চেন হবে। আচ্ছা, আর ইমিউনোলজির ইমিউনোগ্লোবুলিন নিয়ে কিছু কোশ্চেন হয়। আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, আইজি ডি, বি সেল, টি সেল, এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে? এগুলো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আমি একটু চ্যাটার্লি ডিসকাস করতেছি যাতে করে আপনাদের এখন একটা টোটাল রিভিশন হয়ে যায় এবং টোটাল একটা রিক্যাপিচুলেশন হয়ে যায়। আচ্ছা, মেডিকেল সাইকিয়াট্রি এই চ্যাপ্টার থেকে আপনাদের মিনিমাম 6টা কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম 8টা কোশ্চেন হতে পারে। ছোট চ্যাপ্টার, খুব বেশি বড় না। এখান থেকে বক্স ফিগারগুলো অবশ্যই ভালো করে পড়বেন। অ্যাংজাইটি, ডিপ্রেশন, সোমাটিক সিমটম কি আছে, সাইকিয়াট্রিক সিমটম কি আছে, ভালো করে পড়তে হবে। ওকে, মেডিকেল সাইকিয়াট্রি থেকে কয়েকটা টপিক না পড়ে পরীক্ষা হলে যাবেন না। একটা হচ্ছে সেলফ হার্ম, সুইসাইড, ম্যানিয়াক ডিসঅর্ডার বা ম্যানিয়াক এপিসোড, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এবং ইটিং ডিসঅর্ডার, এই কয়েকটা অবশ্যই পড়তে হবে। আর সময় থাকলে আপনার পিপেরিয়াল ডিসঅর্ডারগুলো আছে একদম চ্যাপ্টারের শেষে আছে, ম্যাটার্নাল সাইকিয়াট্রি টার্মস নিয়ে, তো ওইগুলো একটু দেখে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে পোস্টপার্টাম ব্লু কখন বলতেছি, পোস্টপার্টাম ডিপ্রেশন কখন বলছি, পোস্টপার্টাম সাইকোসিস কখন বলছি, এই কয়েকটা পোর্শন অবশ্যই দেখবেন। এবং পরীক্ষাতে পোস্টপার্টাম সাইকোসিস থেকে এসবিএ কয়েকবার হয়েছে। ওকে? আচ্ছা, মেডিকেল সাইকিয়াট্রি নিয়ে আর কিছু বলার নাই। এরপর হেপাটোলজি নিয়ে বলি। হেপাটোলজি থেকে আহ, কিছু গ্রস কনসেপশন, সিরোসিস আমরা কোন ইনভেস্টিগেশন গুলা করি, দেন হচ্ছে গিলবার্ট সিনড্রোম, আহ এইগুলো একটু দেখতে হবে। গিলবার্ট সিনড্রোম থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়েছে। আচ্ছা, আরেকটা বক্স আছে খুব পসিবলি 24.5, এই বক্স থেকে অবশ্যই আহ, আপনারা হচ্ছে কোন ইনভেস্টিগেশন ফার্স্ট লাইন করতেছেন, ক্লিনিক্যাল ক্লু পেলে কোনটা করবেন এটা পড়বেন। সো হেপাটোলজি চ্যাপ্টারের বক্স 24.5 আপনারা একটু দেখে নিন, আমার এক্স্যাক্টলি মনে নাই। এখান থেকে অবশ্যই ইনিশিয়াল টেস্ট কি করবেন, ক্লিনিক্যাল ক্লু কি থাকছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি থেকে একটা কোশ্চেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় হবেই, এটা মাস্ট লিখে রাখেন। এটা ইনফেকশাস ডিজিজের পার্ট হিসেবে হতে পারে, হেপাটোলজির পার্ট হিসেবে হতে পারে। সো ডেভিডসনের যে বক্সগুলো আছে এবং প্রি কোর মিউটেশন একটা টার্ম আছে, এইটা অবশ্যই দেখবেন, এটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট না বললে আসলে হেপাটোলজি পড়ানো হবে না বা চ্যাপ্টার বাদ থেকে যাবে, সেটা হচ্ছে পিবিসি, পিএসসি, এইটা মাস্ট, এইটা দেখতেই হবে। আচ্ছা, আর হচ্ছে আহ,
কি আছে এখানে? হেমাকোমাটোসিস। হেমাকোমাটোসিসটা একটু দেখবেন, হেমাকোমাটোসিসটা একটু এখান থেকে দেখে যান। আচ্ছা, আর কিছু পোর্শন আছে যেটা হচ্ছে আমাদের ড্রাগস রিলেটেড। ড্রাগস রিলেটেড কিন্তু অবশ্যই পড়তে হবে, এইগুলা কিন্তু বাদ দিয়ে যাওয়া যাবে না পরীক্ষায়। হিপাটোলজি থেকে ড্রাগস রিলেটেড যে বক্সটা আছে, এই বক্সটা অবশ্যই দেখবেন। খুব পসিবলি ড্রাগস টু বি অ্যাভয়েডেড ইন সিরোসিস, ড্রাগস টু বি অ্যাভয়েড ইন সিরোসিস, সেখানে হচ্ছে এনএসআইড, এসি ইনহিবিটর, দেন অপিওয়েডস, নার্কোটিক, অ্যানজিওলাইটিক, এই কয়েকটা আছে, একটু দেখে যাবেন, বাদ দেওয়া যাবে না। ওকে। আচ্ছা, আরো একটা বক্স আছে হেপাটোলজির, কোলেস্টাসিস কোন কোন ড্রাগ করে, কোলেস্টাটিক হেপাটাইটিস কোন কোন ড্রাগ করে, এইটাও দেখে যাবেন। ঠিক আছে। সো হেপাটোলজি চ্যাপ্টার থেকে পরীক্ষার আগে বা যে সময় আছে, এই প্রশ্নগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, হেপাটোলজি বললে অবশ্যই গ্যাস্ট্রেন্টোলজি বলতে হবে। তো আমাদের এফসিপিএস পার্ট 1 ব্যাচে গ্যাস্ট্রো ক্লাস আমি নিয়েছিলাম, বেশ কিছু ক্লু দিয়েছিলাম ক্লাসে, ওই ক্লুগুলো একটু দেখবেন। ঠিক আছে। এবং আমি যা পড়িয়েছি এর বাইরে একটা ওয়ার্ড না পড়লেও ইনশাল্লাহ চলবে। আচ্ছা, আর এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় গ্যাস্ট্রোফিজিওলজি থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তো এর মধ্যে একদম প্রথম দিকে একটা ফিগার আছে, ফ্লুইড হোমিওস্ট্যাসিস ইন জিআই ট্রাক্ট, ফ্লুইড হোমিওস্ট্যাসিস ইন জিআই ট্রাক্ট, ইনফিনিটি ইনফিনিটি স্টার, এটা অবশ্যই দেখবেন। ফ্লুইড হোমিওস্ট্যাসিস ইন জিআই ট্রাক্ট, ইনফিনিটি স্টার, এটা অবশ্যই দেখে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্যানক্রিয়াস, গ্যাস্ট্রোন্টোলজির মধ্যে ইনফিনিটি স্টার টপিকস হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের কিচ্ছু মিস করা যাবে না। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াটিক কার্সিনোমা, যদিও একদম শেষে আছে, প্রথমে বললাম এটা মিস করা যাবে না। আচ্ছা, এরপরে গ্যাস্ট্রোন্টোলজি চ্যাপ্টার থেকে হরমোন রিলেটেড একটা বক্স আছে, এই বক্স থেকে প্রতি বছর কোশ্চেন আসেই। এটা খুব পসিবলি সেকেন্ড বক্সটা, গাট হরমোনস অ্যান্ড গাট পেপটাইড, এই টাইপের একটা হেডিং আছে। এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়, প্রতি বছর। আই রিপিট, পরীক্ষার দিন সকালে যাওয়ার সময় যদি কেউ একটা বক্স দেখে যায়, এই বক্সটা হওয়া উচিত। ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার গ্যাস্ট্রোন্টোলজি চ্যাপ্টার থেকে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, এই কোশ্চেন গুলো একটা আসবে, এন্ডোস্কোপি কলোনোস্কোপি থেকে একটা কোশ্চেন আসতে পারে, একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে জিআই ট্র্যাক থেকে ডিসপেপসিয়া, ডিসপেপসিয়া একটা অ্যালার্মিং ফিচার আছে, একটা বক্স আছে, এই বক্সটা অবশ্যই পড়তে হবে। আমাদের সময় পরীক্ষাতে এসেছিল, 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট একদম ঠাডা মুখস্থ। মনে রাখবেন যে এই 6টা পয়েন্ট থেকে বেসিক্যালি যেগুলা ম্যালিগন্যান্সি ইন্ডিকেট করে, এগুলো যাতে পরীক্ষাতে আসে। ঠিক আছে, এইগুলো একটু দেখবেন। আর ডিসপেপসিয়ার একটা ফিগার আছে, এই ফিগারটা দেখবেন। তো এই ফিগারটাতে যে লেস দ্যান 55 ইয়ার্স, মোর দ্যান 55 ইয়ার্স, এভাবে মনে রাখবেন। এখান থেকে এফসিপিএস পার্ট 1 মেডিসিন পরীক্ষায় সিনারিও বেসড কোশ্চেন আসে, এই ফিগার থেকে সিনারিও বেসড কোশ্চেন আসে, অবশ্যই ভালো করে পড়বেন। আচ্ছা, তাহলে জিআই ট্র্যাক্ট থেকে মোটামুটি এইগুলাই, এর বাইরে হচ্ছে বেশি কিছু না পড়লেও চলবে। আচ্ছা, তারপর রেসপিরেটরি মেডিসিন থেকে কিছু কথা বলি। সো রেসপিরেটরি মেডিসিন থেকে আপনাদের যেগুলো আছে আর কি, এর মধ্যে প্রথম দিকের যেই কথাগুলো আছে, বিশেষ করে এক্সামিনেশনের একটা বক্স ফিগার আছে, মনে আছে কিনা আপনাদের, যে প্লুরাল ইফিউশন, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, কলাপস, কি কি পাওয়া যায়, এই ফিগারটা কিন্তু অবশ্যই দেখবেন। আচ্ছা, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট হবে। তো ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কিছু বক্স পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই বক্সগুলো পড়বেন। আর নিউমোনিয়া আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, লাস্ট এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়নি। তো এই পরীক্ষাতে একটা কোশ্চেন মাস্ট আসবে, আপনারা দেখবেন।
আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে আর বেশি কিছু বলছি না, পরীক্ষার বেশি দিন নাই। আর নিউমোথোরাক্স এবং প্লুরাল এফিউশন, এখানে যে ফিগার দুইটা আছে এই ফিগার দুটো দেখে নেবেন। নিউমোথোরাক্স, প্লুরাল এফিউশন, যে ফিগার দুইটা আছে এই ফিগার দুইটা দেখে নেবেন। আচ্ছা, হেমাটোলজি চ্যাপ্টার, হেমাটোলজি চ্যাপ্টার থেকে আমি শেষ থেকে যদি বলি, ডিআইসি, টিটিপি, এই পোর্শনগুলো কিন্তু মিস করা যাবে না, ডক্টর নাবিলও এটা বলছে, এই পোর্শনগুলো মিস করা যাবে না। মাল্টিপল মায়োলোমা, মাল্টিপল মায়োলোমা, দেন ওয়ার্ডেনস্ট্রোম, ম্যাক্রোগ্লুটামিয়া, এম গাছ, এখান থেকে দেখা যায় সিনারিও বেসড কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে। আর অ্যানিমিয়ার মধ্যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ইনফিনিটি স্টার, পার্নিশিয়াস অ্যানিমিয়া থেকে এসবিএ কোশ্চেন হয়, এটা একটু দেখবেন। ওকে, এরপরে ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টার নিয়ে বলবো। তো ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক ভাস্ট এবং কোশ্চেনও অনেক হয়। তো শুধুমাত্র ডেভিডসনের বক্স ফিগার পড়লে এখান থেকে সব কোশ্চেন আনসার করতে পারবেন না, বাইরে কিছু পড়তে হয়। তো এখন ওগুলো আমি আর বলতেছি না, কারণ পড়ার সময় নাই। আপনারা ক্যান্ডিডিয়াল, যে ফাঙ্গাল ডিজিজ আছে, ফাঙ্গাল ডিজিজ মিস করে যান, ফাঙ্গাল ডিজিজ মিস করা যাবে না, ফাঙ্গাল ডিজিজ থেকে কোশ্চেন একটা হবেই, ঠিক আছে। আচ্ছা, আর প্রোটোজোয়া থেকে একটু দেখবেন। আর ব্যাকটেরিয়া, ভাইরাস, ভাইরাস থেকে পার্ভো ভাইরাসটা দেখবেন, এখান থেকে এসবিএ হতে পারে। এইচআইভি, এইচআইভি থেকে কোশ্চেন এখন অতটা হয় না, সময় থাকলে দেখেন, না থাকলে না পড়লেও চলবে আর কি। আচ্ছা, নিউরোলজি চ্যাপ্টার থেকে ডক্টর নাবিল বলছে, এটা আমি আর বলছি না। বিশেষ করে যে একটা বক্স আছে যে কোন লোবে লেশন হলে কি হয়, বক্সটা ভালো করে দেখবেন, বক্সটা বাদ দিবেন না। আচ্ছা, এরপরে এজিং অ্যান্ড ডিজিজ, ছোট চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, এখান থেকে দু একটা কোশ্চেন চলে আসতে পারে। আপনাদের এই চ্যাপ্টার পড়তে সর্বোচ্চ 15 মিনিট লাগবে, কিন্তু একটা কোশ্চেন হতে পারে। তো এজিং অ্যান্ড ডিজিজ থেকে ফ্রাইড ফ্রেইলিটি স্কোর একটা আছে, তো ফ্রেইলিটি স্কোরটা একটু দেখে নিন। আচ্ছা, এরপর আমি যে চ্যাপ্টার নিয়ে বলবো, এখান থেকে কোশ্চেন হয় কিন্তু আমরা মিস করি, অ্যাকিউট মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল ইলনেস। তো কারো যদি পড়া কম থাকে আজকে এটা পড়ে ফেলবেন। অ্যাকিউট মেডিসিন থেকে কোশ্চেন হয় কিন্তু আমরা মনে করি এই কোশ্চেনগুলো বাইরে থেকে হয়েছে, ঠিক আছে। তো এখানে প্রথম দিকে চেস্ট পেইন নিয়ে কিছু কথা লেখা আছে, চেস্ট পেইন নিয়ে যে তিনটা বক্স দেওয়া আছে, এই তিনটা বক্স দেখবেন। আচ্ছা, আর এখানে আরেকটা কোশ্চেন হয় যে নন কার্ডিও, হচ্ছে আহ, আহ, একটা বক্স হয়, সেখান থেকে হচ্ছে ইলিভেটেড ট্রপোনিন আদার দ্যান অ্যাকিউট করোনারি সিনড্রোম, এলিভেটেড সেরাম ট্রপোনিন আদার দ্যান অ্যাকিউট করোনারি সিনড্রোম, এখান থেকে বেশ কয়েকবার এমসিকিউ হয়েছে, ঠিক আছে, এই বক্সটা দেখবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইলাক্সিস একটা বক্স আছে, এই বক্সটা পড়তে হবে, একটু দেখে নিন। আচ্ছা, আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে এভাবে? একটু বলেন তো, একটু রেসপন্স করেন, কঠিন লাগতেছে কিনা, কারণ না লাস্ট না ভাই, মিনিটে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনার অ্যাকিউট মেডিসিন চ্যাপ্টারে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হেডেক সিনড্রোম, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আছে, আপনারা দেখবেন, বাদ দেওয়া যাবে না। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হেডেক সিনড্রোম, দেন রেড ফ্ল্যাগ সিমটম অফ হেডেক, রেড ফ্ল্যাগ সিমটম অফ হেডেক, রেড ফ্ল্যাগ সিমটম বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, এখান থেকে কোশ্চেন হয়। ওকে, আচ্ছা, এরপরে মনে রাখবেন থ্রম্বোসিস, থ্রম্বোসিস কিন্তু স্যারদের খুব পছন্দের। এফসিপিএস পার্ট অনে থ্রম্বোসিস থেকে একটা কোশ্চেন হয়, এটা মোস্ট প্রবাবলি 9.6 ফিগার ছিল, ওইটা একটু দেখবেন, মোস্ট প্রবাবলি 9.6 ফিগার ছিল, এটা একটু দেখবেন আর কি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আহ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বাদ পড়ে গেছে আমার বলতে, এখান থেকে এফসিপিএস প্যাটার্ন পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে, এইটা একটু দেখে নেবেন, এটা বাদ দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, এরপরে গ্লাসগো কমা স্কেল, জিসিএস স্কেল, আপনারা এখনই লিখে রাখেন, ট্রিপল ইনফিনিটি স্টার, জিসিএস স্কেল ট্রিপল ইনফিনিটি স্টার। কয়েকটা এফসিপিএস পরীক্ষায় বিসিপিএস পর পর দিয়েছিল, তিনটা কি চারটা এফসিপিএস পরীক্ষায় পর পর জিসিএস থেকে কোশ্চেন দিয়েছিল, এখান থেকে সিনারিও দিয়ে দিবে, দিয়ে বলবে জিসিএস কত, কোশ্চেনটা এভাবে হবে।
আচ্ছা, এরপরে আর একটা কোশ্চেন এখান থেকে পরীক্ষাতে আসে, একটু লিখে রাখবেন আপনারা। অ্যাডভান্স লাইফ সাপোর্ট, বেসিক লাইফ সাপোর্ট, এই ভিতর থেকে কোশ্চেন হয় পরীক্ষাতে, আমরা অনেকে মিস করে যাই। অ্যাডভান্স লাইফ সাপোর্ট এবং বেসিক লাইফ সাপোর্ট, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন হয়। আচ্ছা, এই চ্যাপ্টারের একদম শেষ দিকে আছে হচ্ছে ব্রেইন ডেথ নিয়ে কিছু কথা লেখা আছে। ব্রেইন ডেথের ক্রাইটেরিয়া কি কি বাদ দেওয়া যাবে না। ব্রেইন ডেথ এর ক্রাইটেরিয়া পরীক্ষায় আসে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, দেন ক্লিনিক্যাল ডিসিশন মেকিং। ক্লিনিক্যাল ডিসিশন মেকিং আমাদের ফার্স্ট চ্যাপ্টার, এবং এখান থেকে কোশ্চেন হয় প্রতি এফসিপিএস পার্ট পরীক্ষায় 3-4টা কোশ্চেন হয় এবং আমাদের ভুল হয়ে যায়। বক্সগুলো অবশ্যই পড়বেন, সাথে হচ্ছে সেন্সিটিভিটি, স্পেসিফিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এগুলো একটু দেখবেন। ঠিক আছে। আচ্ছা, কার্ডিওলজি চ্যাপ্টার তো অনেক বড়, এখান থেকে আপনার ফিজিওলজি পোর্শনটা দেখতে হবে। কার্ডিও ফিজিওলজি পোর্শন ছাড়া কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আচ্ছা, কার্ডিওলজি চ্যাপ্টার থেকে আপনারা শেষ দিক থেকে পড়া শুরু করবেন। কার্ডিয়াক টেম্পোনেট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় এবং আমরা মিস করে ফেলি, এগুলো মিস করা যাবে না। কার্ডিয়াক টেম্পোনেট থেকে কোশ্চেন হয়, ইভেন ওখানে যে এক্সরে একটা দেওয়া আছে, ওই এক্সরে থেকে কোশ্চেন হয় পরীক্ষাতে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, ও সরি, কার্ডিয়াক টেম্পোনেট আর ক্রনিক কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস, এই দুইটা পোর্শন পড়বেন। এখান থেকে বাদ দেওয়া যাবে না, শেষ মুহূর্তে এটা বলবো, এখান থেকে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আর পেরিকার্ডিস, পেরিকার্ডিসের ইসিজি ফাইন্ডিং কি এটা জানতে হবে। পেরিকার্ডিসের ইসিজি ফাইন্ডিং থেকে পরীক্ষায় কোশ্চেন হয়, এটা অবশ্যই আপনারা পড়ে যাবেন। ওকে, কার্ডিওমায়োপ্যাথি বেশ কয়েক বছর কোশ্চেন হয় না, তো কার্ডিওমায়োপ্যাথি একটু দেখেছেন। আচ্ছা, আর রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক ফিভার, এবং এন্ডোকার্ডিস, এন্ডোকার্ডিস থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে হবে, লিখে রাখেন। ভালভুলার হার্ট ডিজিজ থেকে একটা কোশ্চেন আসবে মোস্ট পসিবলি, এবার আপনাদেরকে এমআর থেকে কোশ্চেন দিতে পারে। প্রতি বছর কোশ্চেন হয়, ভালভুলার হার্ট ডিজিজ থেকে কোশ্চেন হয়। ভালভুলার হার্ট ডিজিজ বুঝে পড়তে হবে, মুখস্থ করার কিছু নাই। ওকে, আর অ্যারিথমিয়া পড়বেন, হার্ট ব্লক পড়বেন, অ্যারিথমিয়া হার্ট ব্লক। তো অ্যারিথমিয়া অনেক বড় একটা অংশ বলে ফেলছি আমি, এটা না পড়লেও চলবে। শেষ মোমেন্টে এসে হার্ট ব্লক মিস করা যাবে না। আর অ্যারিথমিয়ার মধ্যে ভিটি ভিএফটা ভালো করে পড়বেন, ভিটি ভিএফটা ভালো করে পড়বেন। অ্যারিথমিয়ার মধ্যে ভিটি ভিএফটা ভালো করে পড়বেন। আচ্ছা, ডার্মাটোলজি চ্যাপ্টার, ডার্মাটোলজি চ্যাপ্টারটা আমার কাছে খুব কঠিন লাগতো এক সময়, বাট যখন পড়ার প্যাটার্নটা বুঝছি আমার কাছে এখন অতটা কঠিন লাগে না। ডার্মাটোলজি চ্যাপ্টারের মধ্যে প্রথম দিকে ফাংশন অফ স্কিন থেকে একটা কোশ্চেন আসবে, লিখে রাখেন। যে আমার রেফারেন্স দিয়ে লিখে রাখেন যে আকিব ভাই বলছেন যে ফাংশন অফ স্কিন থেকে একটা কোশ্চেন আসবেই। ওকে। আচ্ছা, এখন বক্স এবং ফিগার, এখান থেকে 2টা বা 3টা কোশ্চেন আসবে। ডার্মা থেকে 5টা কোশ্চেন, এর মধ্যে 2টা বা 3টা কোশ্চেন বক্স ফিগার থেকে আসবে। তো বক্স ফিগার ভালো করে দেখবেন, তাহলেই হয়ে যাচ্ছে, খুব বেশি কিছু নাই এখান থেকে। আচ্ছা, আর এখান থেকে যেটা পরীক্ষা কোশ্চেন হয় সোরিয়াসিস, সোরিয়াসিস আপনার ট্রিপল ইনফিনিটি স্টার, এবং প্রতি বছর সোরিয়াসিস থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসে, প্রতি বছর সোরিয়াসিস থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসে। ওকে। আচ্ছা, ক্লিনিক্যাল জেনেটিক্স, এখান থেকে কোশ্চেন হবেই, মিস করা যাবে না। খুব ভালো করে পড়বেন, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যেটা আছে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হতে পারে, দেখবেন। ইমপ্রিন্টিং ডিসঅর্ডার থেকে লাস্ট এফসিপিএস পরীক্ষায় কোশ্চেন আসছে, ইমপ্রিন্টিং ডিসঅর্ডার দেখবেন। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে মিউটেশনের ক্লাসিফিকেশন আছে, পয়েন্ট মিউটেশন, ওইটা একটু দেখে যাবেন, পরীক্ষা দিতে পারে। আচ্ছা, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম মিস করা যাবে না। অটোসোমাল ডোমিনেন্ট, রেসিসিভ, এক্স লিঙ্ক ডোমিনেন্ট, এক্স লিঙ্ক রেসিসিভ, এটার এক্সাম্পল ক্যারেক্টার। তো এক্সাম্পল আমাদের অনেকেরই মনে থাকে না, যাদের মনে থাকে না তারা অল্প পড়বেন, সব পড়তে যাবেন না। এখন কোশ্চেন হচ্ছে কি পড়বেন। তো আমার ইসে পোস্ট দেওয়া আছে, গ্রুপে পোস্ট দেওয়া আছে, স্পার্কের মেইন গ্রুপে, আমার নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন কি কি অবশ্যই পড়তে হবে। সরি। আচ্ছা, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি মেটাবলিজম কোশ্চেন হবে, নেফ্রোলজি কোশ্চেন তো হবেই। তো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি মেটাবলিজম থেকে আপনাদেরকে মেইনলি
অ্যাসিড বেস ডিসঅর্ডার পড়তে হবে। হাইপোক্যালসিমিয়া কোন ক্ষেত্রে হয়, অ্যালকালোসিস নাকি অ্যাসিডোসিস বলেন তো? হাইপোক্যালসিমিয়া কোন ক্ষেত্রে হয়, অ্যালকালোসিস নাকি অ্যাসিডোসিস? এটা পারতেই হবে আপনাদের, পরীক্ষার 5 দিন আছে। হাইপোক্যালসিমিয়া কোন ক্ষেত্রে হয়, অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? এনিওয়ান? এটা আসলে পারা উচিত, এই কনসেপশন থেকে কোশ্চেন হবেই। এনিওয়ান? আমি খুব হতাশ হয়ে যাচ্ছি যদি আপনারা অ্যান্সার করতে না পারেন। আচ্ছা, আপনারা কি পড়েন নাই নাকি মনে নাই কোনটা, বা আচ্ছা অ্যান্সার দিয়েছেন একজন, একটু দেখি। আচ্ছা, কিভাবে হয় বলতে পারবেন, কিভাবে হচ্ছে? এই কনসেপশন থেকে এফসিপিএস পরীক্ষায় কোশ্চেন হবেই। এইটা মিস করলে আসলে মানে এটা খুব দুঃখজনক। হাইপোক্যালসিমিয়া ইউজুয়ালি রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, ইউজুয়ালি রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। আচ্ছা, এটার কারণ হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনের সাথে বাইন্ড করে, যার ফলে যে আয়োনাইজড ক্যালসিয়াম থাকে, এই আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যায়। এখানে আয়োনাইজড ক্যালসিয়াম কমে যায়। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া, এটা কেন অ্যালুমিনের সাথে বাইন্ড করতেছে অ্যালকোহলিসিসের ক্ষেত্রে? কোশ্চেন কি আসে কি আসে না? জি ভাই। আচ্ছা, এই কনসেপ্টটা আপনাদের ছিল না? আমি তো আজকে পড়ানোর প্রিপারেশন নিয়ে আসি নাই, তারপরেও বলে ফেলতেছি এগুলো আর কি। আচ্ছা, এখন একটু মনোযোগ দেন আপনারা সবাই। অ্যালকালোসিসে বেসিক্যালি কি হয়, এখানে কোন পোর্শনটা বেড়ে যায়? এখানে মেনলি ওএইচ পিএইচটাই। বা না, ওএইচ পোর্শনটা বেড়ে যায়, তাই না? বা হাইড্রোক্সিল পোর্শনটা বেড়ে যায়। সো অ্যালুমিনের সাথে যে এইচ প্লাস থাকে, সেটা এই ওএইচ কে নিউট্রালাইজ করার জন্য অ্যালুমিন ছেড়ে দেয়, যার ফলে অ্যালুমিনের কোনো কিছু থাকতেছে না, পজিটিভ চার্জ খুঁজে, তখন সে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝছেন কি? না বুঝলে আমি একটু আপনাদেরকে দেখাই দিব এখন, আর বুঝলে আর দেখাবো না। বুঝতে পারছেন? আচ্ছা, একটা কনসেপশন একটু দেখায় দেই। সেটা হচ্ছে, যখন বডিতে অ্যালকোহলিসিস হয়, সিভিয়ার অ্যালকোহলিসিস, তখন হাইড্রোক্সিলটা বেড়ে যাচ্ছে। ইজ ইট রাইট? আচ্ছা, এখন অ্যালুমিনের সাথে এই যে এইচ প্লাসটা বাইন্ড করে থাকে, এইটাকে নিউট্রালাইজ করার জন্য এইচ প্লাস এখানে চলে আসে, এটাকে নিউট্রালাইজ করার জন্য এইচ প্লাস চলে আসে। এখন অ্যালুমিন কি হচ্ছে, অ্যালুমিন ফাঁকা থাকতেছে, তখন ওর সাথে এই যে অর্গানিক বা আয়নিক যে ক্যালসিয়াম থেকে বাইন্ড করছে, যার ফলে বডিতে হাইপোক্যালসিমিয়া হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা ভাইয়া, আপু একটু রেসপন্স করেন। আজকের ক্লাসে কেউ যদি শুধুমাত্র সেশনে এতটুকু শিখে যান, আমি বলবো যে আজকের দিনটা আপনার জন্য সার্থক হয়ে গেছে। বুঝতে পারলে একটু কমেন্ট বক্সে জানান। আচ্ছা, আমি আবারও বলি, যখন সিভিয়ার অ্যালকোহলিসিস হয়, তখন আমাদের বডিতে ওএইচ মাইনাস বা হাইড্রোক্সিল গ্রুপটা বেড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এই অ্যালুমিনের সাথে হাইড্রোজেন আয়নটা বাইন্ড করে থাকে, এটাকে নিউট্রালাইজ করার জন্য এই হাইড্রোজেন আয়নটা চলে আসে এখানে। এখানে সে কি হয়, নিউট্রালাইজে ওয়াটার হয়। ওকে, আচ্ছা, এখন এই যে অ্যালুমিন নেগেটিভ চার্জ ফ্রি থাকতেছে, এটা কার সঙ্গে বাইন্ড করছে, ক্যালসিয়ামের সাথে। ঠিক আছে, এই জন্য আমাদের বডিতে হাইপোক্যালসিমিয়া হচ্ছে। ভাইয়া আপুরা এখন কি বুঝতে পারছেন? জি ভাই, এখন বোঝা যাচ্ছে ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাসে কি যদি এতটুকু বুঝে যান, আমি বলবো যে এটা আপনাদের জন্য খুব বেনিফিটেড হবে ইনশাল্লাহ। আচ্ছা, এনভেনোমেশন থেকে বলবো যে এনভেনোমেশন থেকে জাস্ট বক্সগুলা পড়বেন, আর কিছু দরকার নেই। এন্ডোক্রাইন ডায়াবেটিস, ডক্টর নাবিল এখান থেকে একটু বলছে, এন্ডোক্রাইন ডায়াবেটিস মেলাইটাস থেকে
ফিজিওলজি পোর্শনটা একটু পড়বেন, এখান থেকে ফিজিওলজির কোশ্চেন হবে। আচ্ছা, একদম চ্যাপ্টার শেষের দিকে মেন 1 মেন 2 আছে, কোশ্চেন হবে, লিখে রাখেন, এবার কোশ্চেন হবে। আচ্ছা, দেন কুশিং, অ্যাডিসন, একটা কোশ্চেন মাস্ট, কোনোভাবে মিস করা যাবে না, এবং ইনভেস্টিগেশন গুলো পড়তে হবে। কুশিং অ্যাডিসনের ইনভেস্টিগেশন থেকে এসবিএ আসবে, লিখে রাখেন, এন্ডোক্রাইন চ্যাপ্টার থেকে এই এসবিটা আসবে। আর অ্যাক্রোমেগালি 3 স্টার, অ্যাক্রোমেগালি থেকে প্রতি বছরই কোশ্চেন হয়, আমরা মিস করে ফেলি। এবং অ্যাক্রোমেগালিতে কোন ক্যান্সারের রিস্ক বাড়ে বলেন তো? এটা না পারলে আমি খুবই হতাশ হয়ে যাবো আজকে। কোলন ক্যান্সার। ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদেরকে বলবো, ম্যাটার্নাল মেডিসিন না পড়লেও চলবে, লাগবে না অতটা। প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়, আমরা না পড়ে যাই, মিস করে যাই। সো প্রিন্সিপাল অফ ইনফেকশাস ডিজিজ থেকে খুব বেসিক কিছু কথা আছে। তো এখানে একটা বক্স আছে, সেটা হচ্ছে টেরাটোজেনিক ড্রাগস। তো টেরাটোজেনিক ড্রাগসের মধ্যে আমাদের ডেভিডসনের লাস্ট বা লেটেস্ট এডিশনে আপনাদের ম্যাক্রোলিডস যোগ করা হয়েছিল, এটা মনে রাখবেন। ম্যাক্রোলিডস ইজ টেরাটোজেনিক, ওকে, এটা খেয়াল রাখবেন। অঙ্কোলজি থেকে একাধিক কোশ্চেন আসবে, বিশেষ করে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কোশ্চেন হবেই, প্রি ক্যান্সারাস কন্ডিশন কোশ্চেন হবেই। সো অঙ্কোলজি থেকে কোশ্চেনগুলো কিন্তু মিস করা যাবে না। পয়জনিং চ্যাপ্টার, এই পয়জনিং চ্যাপ্টারটা আপনারা আজকে 1 ঘন্টা পড়বেন, এইটা টনিকের মতো কাজ করবে, এবং লিখে রাখেন 3টা কোশ্চেন হবে। পয়জনিং চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু একদম কম, ওবিসি পয়জনিং আছে, এবং সাথে প্রথম দিকে যে কয়েকটা বক্স ছিল আর কি, যে হেমোডায়ালিসিসে আমরা কোন কোন ড্রাগ এলিমিনেট করতে পারবো, হিমোফিল্ট্রেশনে করতে পারবো, এইগুলো একটু পড়বেন, এখান থেকে কোশ্চেন হবে। নিউট্রিশনাল ফ্যাক্টরস ইন ডিজিজ, ওয়াটার সলিউবল কোন কোন ড্রাগ আছে, ফ্যাট সলিউবল কোন কোন ভিটামিন, সরি ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলা পড়বেন, বিশেষ করে B1 B3 B6, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এবং লিখে রাখেন একটা কোশ্চেন হবে। এবং এদিক থেকে ভিটামিন এ বা কে থেকে একটা কোশ্চেন হবে, এ বা কে থেকে। ডি থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি এবার কম, এ বা কে ওইদিকে B1 3 6। আর এখান থেকে পড়বেন যে কোন ভিটামিনের অভাবে কি সিমটম পাওয়া যায়, এটা পরীক্ষায় আসে, প্রায়ই আসে, পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। আর পিছনে এই চ্যাপ্টারের পিছন দিকে কিছু কোশ্চেন আছে, সেলেনিয়াম, ফ্লোরাইড, পরীক্ষায় কোশ্চেন আসে। আর্সেনিক ডাবল ইনফিনিটি স্টার, আর্সেনিক থেকে কোশ্চেন হবে, লিখে রাখেন, নেক্সট জানুয়ারি 26 পরীক্ষায় আর্সেনিক থেকে একটা কোশ্চেন হবেই, ঠিক আছে? যাই হোক, অনেক কিছু বললাম, এরপরে হচ্ছে খুব বেশি আর বাকি নাই আমাদের। স্ট্রোক মেডিসিন, নিউরোলজির চ্যাপ্টার পরে বলতে চেয়েছিলাম, মিস হয়ে গিয়েছে। স্ট্রোক মেডিসিন থেকে একটা ফিগার আছে, দেখছেন কিনা আপনারা? ওই ফিগারটা একটু দেখে যাবেন, ঠিক আছে? আর স্ট্রোকের ক্ষেত্রে আমরা কোথায় কি লেসন পেতে পারি, ডক্টর নাবিল বলছে, ওইগুলো একটু দেখবেন। আচ্ছা, দেন রিউমাটোলজি অ্যান্ড বোন ডিজিজ, রিউমাটোলজি বোন ডিজিজ থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এর কোশ্চেন হবেই। এবং সেরোনেগেটিভ থেকে এবার হচ্ছে আপনাদের এক্সট্রা আর্টিকুলার যে ম্যানিফেস্টেশন আছে, এখান থেকে কোশ্চেন হতে পারে। আচ্ছা, রেড ফ্ল্যাগ সাইন অফ ব্যাক পেন, ওকে, কোশ্চেন হবে, লিখে রাখেন, কোশ্চেন হবে। দেন হচ্ছে কর্ডাইকোনাস সিনড্রোম, কোনাস মেডুলারিস, কোশ্চেন আসবে। কর্ডাইকোনাস সিনড্রোম, কোনাস মেডুলারিস, কোশ্চেন আসবে। আর আর এসএলই সাথে হচ্ছে গাউট, গাউট হচ্ছে মোনোহাইড্রেট ক্রিস্টাল আমরা কোন ক্ষেত্রে পাই, এটা পড়বেন। এবং গাউট হচ্ছে পরীক্ষার জন্য ট্রিপল ইনফিনিটি স্টার, লিখে রাখেন, গাউট থেকে একটা কোশ্চেন হবে। সো রিউমাটোলজি থেকে 5-6টা কোশ্চেন হয়, আমি কিন্তু অলমোস্ট সব বলছি, আমি যা বলছি দেখবেন এখান থেকে এভাবে কোশ্চেন আসতেছে। তো আপনাদের মনে হতে পারে যে বলা দরকার তাই বলতেছে, বেসিক্যালি সেটা না। আমি এই ক্লাসের জন্য অনেকক্ষণ প্রিপারেশন নিয়েছি, এবং বেশ কয়েক বছর ধরে এফপিএস পাটন মেডিসিনের ক্লাস নিয়ে আমি সেই অভিজ্ঞতার আলোকেই বলছি। পরীক্ষা হলে দেখবেন এগুলো মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর কি কিছু বাদ পড়লো? আচ্ছা, এসটিডি, এসটিডি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, বিশেষ করে আপনার ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস থেকে কোশ্চেন হবে, ট্রাইকোনোসিস থেকে কোশ্চেন হবে। তো ওখানে যে বক্সটা আছে, বক্সটা একটু ভালো করে দেখবেন। দেন পেইন প্যালিয়েটিভ কেয়ার না পড়লেও চলবে। তো আমার কাছে মনে হয় আমি মোটামুটি বলে ফেলছি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবেন।
পরীক্ষার আগের এই সময়টা খুব ভালনারেবল, পড়ায় মনোযোগ দিতে চায় আসে না এবং অনেক চিন্তা আসে। শুধু একটা চিন্তাই করবেন যে আমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পরে কি হবে না হবে চিন্তা করা দরকার নাই, এবং পজিটিভ অ্যাটিটিউড রাখবেন, পজিটিভ অ্যাটিটিউড রাখবেন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন প্লিজ। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে সেশনটা আমরা এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।